একটি স্বাক্ষর আর বদলে যেতে পারে দুই দেশের ভবিষ্যৎ। কিন্তু জানেন কি, গত ৫৫ বছরে ভারত ও বাংলাদেশের মধ্যে এমন অনেক চুক্তি হয়েছে যার প্রভাব আজও কোটি কোটি মানুষ অনুভব করছেন। কিছু চুক্তি ইতিহাস তৈরি করেছে, আবার কিছু নিয়ে আজও চলছে বিতর্ক। তাহলে চলুন সময়ের পাতা উল্টে দেখি কি কি চুক্তি বদলে দিয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কের গতিপথকে। নমস্কার, স্বাগতম লেটস টক উইথ সোমনাথে। এই চ্যানেলে আপনি রং বেরঙের এডিট, জোর করে করা নকল ভয়েস ওভার পাবেন না। এখানে সোজা ও সিম্পল ভাষায় আপনাদের কাছে এক পরিষ্কার মনোছবি তুলে ধরা হবে। আজকের ভিডিওতে আমরা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া প্রায় সবকটি গুরুত্বপূর্ণ চুক্তিগুলো একে একে বিশ্লেষণ করব। সীমান্ত, নদীর জল, বাণিজ্য, বিদ্যুৎ, রেল, প্রতিরক্ষা থেকে শুরু করে সংযোগ, কোন চুক্তি কেন করা হয়েছিল, কি লাভ হয়েছে, কোথায় বিতর্ক রয়েছে, আর কি কি এখনও অসম্পূর্ণ রয়ে গেছে, সব কিছু সহজ ভাষায় টাইমলাইনের মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কথা দিচ্ছি, ভারত ও বাংলাদেশ দুই দেশেরই দর্শকরা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর নিজেদের দেশ সম্পর্কে এক স্বচ্ছ আকাশ রচনা করতে পারবেন। 19শে মার্চ 1972 সাল ভারত ও বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষর করে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই চুক্তি স্বাক্ষর করায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের তৎকালীন বর্তমান প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকাকে স্বীকৃতি ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি সই করা হয়। এটি ছিল দুই দেশের মধ্যে 25 বছরের জন্য একটি কৌশল ও কূটনৈতিক সহযোগিতা চুক্তি। মেয়াদ শেষে 1997 সালে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে একে আর বৃদ্ধি করা হয়নি। তখন রাজনৈতিক পরিস্থিতি আলাদা ছিল। ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য প্রথম কৌশলগত বন্ধুত্বপূর্ণ চুক্তি। যদিও এই চুক্তিকে বাংলাদেশের কিছু সংগঠন ভারতের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা বলেও সমালোচনা করেছে, ভারতকে দাগিয়েছে। অবশ্যই এর পেছনে পাকিস্তানের দুরভিসন্ধি ছিল। এরপর 28শে মার্চ 1972 প্রথম দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি, যাকে মৈত্রী চুক্তি বলা হয়ে থাকে, এই দুই দেশের মধ্যে স্বাক্ষর করা হয়। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয় 1972 সালে 28শে মার্চ। এক প্রতিবেদন অনুযায়ী ভারত বাংলাদেশ মধ্যে প্রথম বাণিজ্য চুক্তি অনুসারে উভয় দেশ আন্তর্জাতিক সীমানার 16 কিলোমিটারের মধ্যে পণ্য সামগ্রী বিনিময় করতে পারবে এবং ট্রান্সপোর্ট সুবিধাও ভোগ করতে পারবে দুই দেশ। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী M.R. সিদ্দিকী এবং ভারতের পক্ষে বৈদেশিক বাণিজ্য মন্ত্রী L.N. মিশ্র। চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে আগামী 1 বছরে 100 কোটি টাকা মূল্যের বাণিজ্য সম্পাদন করা হবে। 1972 সালে 100 কোটি টাকা। এ সময় বাংলাদেশ থেকে ভারতে আমদানি হবে সিল্কের সুতো, মাছ, পাটের দ্রব্য, তাঁতের তৈরি সুতিদ্রব্য, গুড়, আয়ুর্বেদীয় ওষুধ সহ আরও অনেক কিছু। ভারত থেকে বাংলাদেশে আমদানি করবে সিমেন্ট, স্টোন, তুলোর সুতো, কেমিক্যাল ও ওষুধপত্র, মশলা, তামাক এবং যন্ত্রের খুচরো অংশ, আরও অনেক কিছু। 1 নভেম্বর 1972 সাল প্রথম আভ্যন্তরীণ নৌ পরিবহন চুক্তি স্বাক্ষর করা হয়। এই চুক্তির মাধ্যমে উভয় দেশ তাদের ভেতরের জলপথ ব্যবহার করে পারস্পরিক বাণিজ্য ও পণ্য পরিবহনের জন্য একটি পরিবেশ স্থাপন করে। এ কাঠামো ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সংযোগ বৃদ্ধিতে সহায়ক হয়েছিল। চুক্তিটি প্রথম পর্যায়ে 5 বছর স্থায়ী হয়েছিল, কিন্তু 1965 সালের পাকিস্তান ভারত যুদ্ধের সময় এই পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। ভারতের তৎকালীন পরিবহন ও জাহাজ চলাচল দপ্তরের সচিব পিম পুঙ্কর এবং বাংলাদেশের সচিব সুলতানুজ্জামান এই চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গ ও আসামের মধ্যে বাংলাদেশ হয়ে নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যেত এবং নদীপথে পণ্য সামগ্রী পরিবহনের ব্যবস্থাও করা হয় আগের চুক্তিগুলোর মতে। এরপর 5 জুলাই 1973 3 বছর মেয়াদী একটি বাণিজ্য চুক্তি হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি 3 বছরের মেয়াদী একটি বাণিজ্য চুক্তি সই করা হয় ঢাকাতে। বাংলাদেশ ও ভারতের বাণিজ্য মন্ত্রী AHM কামরুজ্জামান ও অধ্যাপক DP চট্টোপাধ্যায় দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন। নতুন চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের 20 কোটি টাকার কাঁচা পাট, 4.5 কোটি টাকার নিউজ প্রিন্ট, 3.5 কোটি টাকার শুটকি ও তাজা মাছ, 5 লাখ টাকার আয়ুর্বেদীয় ওষুধ সহ বিবিধ পণ্য রপ্তানি করবে বলে কথা হয়। অন্যদিকে বাংলাদেশ ভারত থেকে 6 কোটি টাকার কয়লা, 5 কোটি টাকার কাঁচা তামাক, 7.5 কোটি টাকার তুলো, 2 কোটি টাকার সুতো, 1 কোটি টাকার টেক্সটাইল সুতো, 10 লাখ টাকার খুচরো যন্ত্রাংশ, কেমিক্যাল, মশলা ইত্যাদি আমদানি করবে বলে কথা হয়। সালটা 1973, তখন কোটি টাকার মূল্যটা বুঝুন একবার। 30শে সেপ্টেম্বর 1974 এরপর ট্রেড অ্যান্ড পেমেন্টস অ্যারেঞ্জমেন্ট চুক্তি, যেটা TPA নামে খ্যাত হয়ে আছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে এই ট্রেড অ্যান্ড পেমেন্টস অ্যারেঞ্জমেন্ট চুক্তি সই হয় 1974 সালে 30শে সেপ্টেম্বর। এর মাধ্যমে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে একটি ক্লিয়ারিং অ্যাকাউন্ট পরিচালনার ব্যবস্থা চালু হয়, যার মাধ্যমে নির্দিষ্ট সময় পর পর বাণিজ্যিক লেনদেনের হিসেব মেলানো হতো। এরপর আসি 17 ডিসেম্বর 1974। এখানে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। বাণিজ্য বাতিল করে মুক্ত রূপান্তরযোগ্য মুদ্রায় বাণিজ্য পরিচালনার সিদ্ধান্ত হয়। দিল্লিতে বাংলাদেশ ও ভারত বর্তমান টাকায় বাণিজ্যের বদলে 1 জানুয়ারি থেকে অবাধ বিনিময়যোগ্য মুদ্রার বাণিজ্য করতে একমত হয়েছে। এরপর 12 জানুয়ারি 1976 পরবর্তী বাণিজ্য প্রোটোকল। মনে রাখবেন দর্শক বন্ধুরা, এই সময় কিন্তু আওয়ামী লীগ সরকারে আর নেই। নতুন সরকারের সময় সম্পর্ক অনেকটাই তিক্ত হয়েছে, কমে গেছে পারস্পরিক বাণিজ্য। এ অবস্থায় সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে বাণিজ্য বাড়াতে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়। এ সময় কয়লা ও নিউজ প্রিন্টের সমসাময়িক জিনিসপত্র পণ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যবস্থা নিয়ে কিছু চুক্তি হয়। এরপর ফের 4 অক্টোবর 1980 দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির নবায়ন। মূলত 1972 সালে দুই দেশের যে বাণিজ্য চুক্তি হয়েছিল, এটি ছিল তারই রিপিট সংস্করণ। ভারতের তৎকালীন বাণিজ্যমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এলে এই চুক্তি সই হয়। 8 নভেম্বর 1983 পূর্বে সম্পাদিত হওয়া ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট চুক্তির ফের নবীকরণ করা হয়। ফের আবার 11 এপ্রিল 1993 সাল সাপটা চুক্তি স্বাক্ষর। ঢাকায় অনুষ্ঠিত সার্কের 7ম শীর্ষ সম্মেলনে সার্ক সদস্যরা এই সাপটা চুক্তিতে স্বাক্ষর করেন। এরপরে আবার 1 জানুয়ারি 2006 সাপটা কার্যকর দক্ষিণ এশিয়া অগ্রাধিকার বাণিজ্য চুক্তি বা সাপটার পরিবর্তে এই চুক্তি কার্যকর হয়, যেটি দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্যের অঞ্চল বা সাপটা যেটা বলে সেটি কার্যকর করা হয় 2006 সালের 1 জানুয়ারি থেকে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত সার্কের যে শীর্ষ সম্মেলন 2008 সালে 6 জানুয়ারি এই সংক্রান্ত চুক্তি সই হয়েছিল। দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল কার্যকর হওয়ায় সার্ক সদস্য দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্যে পর্যায়ক্রমে শুল্ক হ্রাস শুরু করে। 13 আগস্ট 2008 সাল বাংলাদেশ ও ভারত বিশ্ব বাণিজ্য সংস্থা WTO হংকং সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলির ক্ষেত্রে 98.2% পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার নীতি নেওয়া হয়। এরপর 12 জানুয়ারি 2010 শেখ হাসিনার ভারত সফর। এই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বেশ কিছু চুক্তি সই হয়। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সে সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ও ভারত একে অন্যের সমুদ্র, রেল ও সড়কপথ ব্যবহার করবে।
নেপাল ও ভুটানে ট্রান্সপোর্টের জন্য বাংলাদেশকে তার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ভারত। অন্যদিকে বাংলাদেশ চট্টগ্রাম ও মোংলা যে বন্দর ভারতকে ব্যবহার করতে দেবে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর ও মোংলা বন্দর নেপাল ও ভুটানও ব্যবহার করতে পারবে বলে একটি চুক্তি স্বাক্ষর করা হয়। ভারতকে আশুগঞ্জ ও বাংলাদেশকে সিলঘাট পোর্ট ব্যবহারের দুই পক্ষ সম্মত হয়। এছাড়াও বাংলাদেশের রেল ব্যবস্থার সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নদী সংস্করণের জন্য $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা ভারত করে। বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার তিস্তার জলবন্টন চুক্তি সইয়ের বিষয়টি ত্বরান্বিত করতে দুই দেশের রাষ্ট্রনেতা ও মন্ত্রীদের বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে প্রায় 250 মেগাওয়াট বিদ্যুৎ দিতে রাজি হয় ভারত। 6 সেপ্টেম্বর 2011 ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে আসেন। এই সময় বাংলাদেশের জন্য 50টির উপর পণ্যে শুল্কমুক্ত প্রবেশিকা দেওয়ার ঘোষণা করা হয়। ছিটমহলের বাসিন্দাদের জন্য পাসপোর্ট ছাড়াই দুই দেশের নির্দিষ্ট এলাকার চলাচলের ব্যবস্থা করা হয়। লাইন অফ ক্রেডিট সম্প্রসারণ করার কথা চিন্তা করা হয়। ভারত তার আগের ঘোষিত 1 বিলিয়ন ঋণের অংশবিশেষ প্রকল্পে খরচে সম্মতি হয়। তবে এই সময় তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি কিন্তু। অথচ মূল আলোচনাই ছিল তিস্তা নদীর জলবন্টন চুক্তি। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র আপত্তি জানিয়ে সফরে যোগ না দেওয়ার চুক্তি আর হয়নি। বলে রাখা ভালো, সেই চুক্তি আর এরপর কখনোই হয়নি। 6 জুন 2015 নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর। 2015 সালে 6 জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ঢাকা সফরে আসেন। সফরের সময় দুই দেশের মধ্যে 22টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল স্থল সীমান্ত চুক্তি। 1974 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট LBA এই সময় বাস্তবায়িত হয়। 162টি ছিটমহল বিনিময় হয়। এর মধ্যে ভারতের 111টি ছিটমহল, যেখানে বাসিন্দা প্রায় 17,160 জন, আর বাংলাদেশের 51টি ছিটমহল, যেখানে বাসিন্দা প্রায় 37,369 জন। এর সবেরই বাসিন্দা তার নাগরিকত্ব অর্জন করে। আগরতলা, ঢাকা, কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু হয়। এতে ভারতের হলদিয়া এবং বাংলাদেশের মোংলা সহ নতুন রুট ও বন্দর যুক্ত করা হয়। 1 জুলাই 2015 বাণিজ্য চুক্তির ফের নবায়ন হয়। 5 বছরের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আবার নবীনকরণ হয়। এরপর আসে সেই ঐতিহাসিক দিন 5 নভেম্বর 2017 আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি। 2017 সালে ভারতের আদানির সঙ্গে চুক্তি করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDBE বাংলাদেশের। চুক্তিটি PDB এবং আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড যেটি ছিল তার মধ্যে সম্পাদিত হয়, যার আওতায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডা জেলায় অবস্থিত 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়। 25 অক্টোবর 2018 চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চুক্তি হয় এই দুই দেশের মধ্যে। ফের রিপিট করে 21 জুলাই 2020 প্রথম পরীক্ষামূলক ট্রানজিট চালান চট্টগ্রাম বন্দর হয়ে ভারতীয় ট্রাক ত্রিপুরায় পৌঁছায়। 18 মার্চ 2023 ভারত বাংলাদেশ ডিজেল পাইপলাইন উদ্বোধন হয়। ভারতের আসাম থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে ডিজেল সরবরাহ করা ছিল এর প্রধান উদ্দেশ্য। জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে দুই দেশের প্রধানমন্ত্রী একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 131.57 কিলোমিটার আন্তঃসীমান্ত পাইপলাইন উদ্বোধন করা হয়। পাইপলাইনের মধ্যে 126.57 কিলোমিটার বাংলাদেশে এবং বাকি 5 কিলোমিটার ভারতে বসানো হয়েছে। 15 বছরের চুক্তির আওতায়
পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর 2.5 লাখ টন থেকে 4 লাখ টন ডিজেল আমদানি করা যাবে। এরপর 2017 সালের 23শে আগস্ট মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির অনুমোদনের পর চুক্তিটি সই করা হয়েছিল। 1 এপ্রিল 2023 চট্টগ্রাম ও মোংলা বন্দর স্থায়ীভাবে ব্যবহারের অনুমতি পাওয়া যায়। ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর স্থায়ীভাবে ব্যবহারের অনুমতি দেয় বাংলাদেশ। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য সরবরাহের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক অনুমতি দেয়। এ বিষয়ে স্থায়ী ট্রানজিট আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। 8 এপ্রিল 2025 ট্রানজিট সুবিধা বাতিল করল ভারত আওয়ামী লীগ। সরকার পতনের পরের ঘটনা। বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস CBIC সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। 15 এপ্রিল 2025 স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বাতিল বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পোশাক শিল্পের সুতো আমদানির সুবিধা বাতিল করে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড NBR যেটা। তবে স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতো আমদানি করা যাবে এরকম কথা দেয়। সরকার শুল্কমুক্ত সুবিধায় হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছিল। 15 এপ্রিল থেকে এই অনুমতির মেয়াদ শেষ হলে সরকার আর সময়সীমা বাড়ায়নি। এরপর ধীরে ধীরে পরিস্থিতি জটিলের দিকে যায়। 17 মে 2025 স্থলবন্দর দিয়ে আমদানিতে সীমাবদ্ধতা ফের আরোপ করে ভারত। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ থেকে আসা তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক সামগ্রী সহ বিভিন্ন পণ্যের স্থলবন্দর দিয়ে আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করে। এখন এসব পণ্য শুধু কলকাতা ও নভোসেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। ভারতের সিদ্ধান্ত আসলে মোট 4টি। যেমন প্রথমত, ভারতের কোনো স্থলবন্দর ব্যবহার করে সেখানে বাংলাদেশ পোশাক রপ্তানি করতে পারবে না। রপ্তানি করতে হবে কলকাতার হলদিয়া বন্দর ও মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে শুল্ক স্টেশন ব্যবহার করে প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, আসবাব, প্লাস্টিক পণ্য, সুতো ও সুতোর উপজাত সামগ্র ইত্যাদি রপ্তানি করা যাবে না। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়েও প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, আসবাব, প্লাস্টিক পণ্য, সুতো ও সুতোর উপজাত সামগ্র ইত্যাদি রপ্তানি করা যাবে না। অর্থাৎ বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে এসব পণ্য রপ্তানি হবে না। চতুর্থত, ভারত বাংলাদেশের মাছ, তরলাকৃত পেট্রোলিয়াম গ্যাস LPG, ভোজ্য তেল ও ভাঙা পাথর আমদানিতে বিধিনিষেধ আরোপ করেন। এছাড়া ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে না। ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নয়, বরং ইতিহাস, ভৌগোলিক অবস্থান, অর্থনীতি এবং কূটনীতির এক দীর্ঘ অধ্যায়। গত 55 বছরে হওয়া এই চুক্তিগুলো দুই দেশের সম্পর্ককে যেমন নতুন দিক দেখিয়েছে, তেমনি কিছু বিষয় আজও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। আপনার মতে এই চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি কোনটি, আর কোন বিষয়টি এখনও দুই দেশের মধ্যে সমাধান হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
এমন ইতিহাস, ভূরাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আরও নিরপেক্ষ ও তথ্যভিত্তিক ভিডিও দেখতে বেল আইকনটি অন করে রাখুন। আমি সোমনাথ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।